শ্রীমঙ্গলের ডে ট্যুর ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। এখন আমরা হোটেল থেকে বের হব, নাস্তা করব এবং তারপরে কিন্তু আমরা শ্রীমঙ্গলের আজকের দিনটা সুন্দর সুন্দর স্পটগুলো এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শ্রীমঙ্গলের সৌন্দর্য। আসলে একটা জায়গা একদিনে ঘুরে নিশ্চয়ই সব কিছু দেখা যাবে না, বাট আমরা চেষ্টা করব আজকে যতখানি জায়গা হচ্ছে আমরা যেতে পারি এবং এই সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাতে পারি। ইনশাল্লাহ আপনাদের সাথে আজকে খুব সুন্দর সুন্দর জায়গা আমরা দেখাতে পারবো এবং আমরা নিজেরাও দেখব। আমি কখনোই এর আগে শ্রীমঙ্গল আসিনি, এটাই আমার ফার্স্ট ট্যুর। সো আমি কিন্তু সব কিছু মিলে শ্রীমঙ্গলটাকে অনেক বেশি এনজয় করছি। এই জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর। কালকে রাতে বৃষ্টি হয়েছে এবং আজকের আবহাওয়াটা এত ঠান্ডা এবং এত মিষ্টি, মানে সকালবেলা সব কিছু মিলে খুব ভালো লাগছে। আর এখন আমরা বের হয়ে যাব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। tie-dye. Wonder where this fairy came from. She's from heaven. Heart size of the Amazon. এখন আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। আমরা অলরেডি চলে আসছি এই জায়গাটাতে। এখানে এন্ট্রি ফি দিয়ে আপনাকে টিকিট নিতে হবে। এন্ট্রি ফি হচ্ছে 12 বছরের ঊর্ধ্বে 100 টাকা, ভ্যাট সহ 115 টাকা। সো আমরা দুইজন যেহেতু আসছি টিকিট কেটে ফেলেছি। আর লাউয়াছড়া পার্কে আমরা ন্যাশনাল পার্কে ঘুরবো। আর লাউয়াছড়া থেকে যদি আপনি খাসিয়াপল্লী যেতে চান সেটারও এখানে কিন্তু একটা সিস্টেম আছে, যেটা আপনি এখানে গাইড নিতে হবে। আপনি গাইড নিয়ে চাইলে খাসিয়াপল্লীটাও ভিজিট করে দেখতে পারেন। এখন এই মুহূর্তে আমরা কিন্তু আছি লাউয়াছড়া ন্যাশনাল পার্কের ভিতরে এবং এখানে রেল ক্রসিং এর এখানেই বসে আছি। জায়গাটা খুবই সুন্দর। এটা কিন্তু অন্যতম একটা রেল ক্রসিং, যেখানে কিন্তু বেশ অনেকগুলো মুভি হয়েছিল। আমাদের কিন্তু হুমায়ুন স্যারের একটা মুভি এখানে হয়েছে, আমার আছে জল। আর যদি লাউয়াছড়া ন্যাশনাল পার্ক সম্বন্ধে বলি, এটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা সুন্দর ফরেস্ট বলতে পারেন এবং অনেক বড়। এই জায়গাটাতে পাখির কিচিরমিচির, মানে বন্য পশুদের একটা অভয়ারণ্য বলা যায়। এখানে আপনি লাকি যদি থাকেন সেই ক্ষেত্রে হয়তো বা অনেক বানরের দেখা মিলবে। বানর ছাড়াও আরও অন্যান্য অনেক প্রজাতির নাকি পশু পাখি এখানে আছে। সো আসলে এগুলো হয়তো বা আপনার নজর কাড়বে। এখন আমরা যাচ্ছি খাসিয়াপল্লির দিকে। এখানে ছোট একটা ঝিরি দেখা যাচ্ছে, আমরা এই ঝিরির পাশ দিয়ে যাব। আমার ইচ্ছা ছিল এই পার্কটা একটু ট্রেকিং করা, যদিও একটু রিস্ক। আর গতকালকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি এই জন্য আসলে কেটস পরেই চলে আসছি, যে তারপরেও যদি একটু আমরা ট্রেকিংটা করতে পারি। এবং ছোট্ট একটা ঝিরি, কিন্তু ঝিরিতে কি সুন্দর একটা সাউন্ড হচ্ছে, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। পল্লী কোনো একটা ঘোরার জায়গা ব্যাপারটা এরকম না, এটা একটা আদিবাসীদের একটা গ্রাম যেখানে তারা থাকে, তাদের জীবন ব্যবস্থা হয়তো এটাই আমরা দেখতে পারবো গেলে। আর খাসিয়াপল্লী সম্বন্ধে আমি যতটুকু জানি যে এখানে পানের চাষ হয়। সো কিভাবে হয়, কিভাবে ওনারা জীবনযাপন করে, ওনাদের বাসার ধরনটা কীরকম, এটা আমার জন্য একদমই অজানা। আমি এই জন্যই যাচ্ছি এবং গিয়ে দেখব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। পার্কের ভিতরের জায়গাটা কিন্তু অনেক বড়, বেশ অনেকক্ষণ সময় ধরেই হাঁটছি, প্রায় 20 মিনিট হয়ে এলো। সো আমরা যাচ্ছি। যারা আসবেন চেষ্টা করবেন একটু ট্রেকিংটা করার, আমার মনে হয় তাহলে একদম র ফিল পাবেন। মানে নেচার, একটা বনের ভিতর দিয়ে হাঁটার যে অভিজ্ঞতা, বন্য প্রাণী দেখা, সব কিছু মিলিয়ে অভিজ্ঞতার একদমই অন্যরকম। চেষ্টা করবেন যদি পারেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাওয়ার জন্য। অনেকেই এসে ব্যাক করে যাচ্ছে। এখানে আসলে একটু চেষ্টা করবেন কাভার শু পরে আসার, তাহলে হয়তো বা আপনাদের ট্রেকিংটা আরও সুন্দর হবে। এর মধ্যে তো আমরা একটা ঝিরি পেয়েছি, আবারও মনে হয় আরেকটা ঝিরি দেখা যাচ্ছে। জায়গাটা আসলে না আসলে মনে হয় আপনাদেরকে আমি ঠিক বোঝাতে পারবো না। একদম ছোট্ট ছোট ঝিরি, কিন্তু এটার ফিলটা একদম অন্যরকম। মানে ঢাকার যে জীবন ব্যবস্থা তার থেকে বের হয়ে এসে আপনি যখন এরকম একটা নেচার দেখতে পাবেন, আমার মনে হয় যে আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আমি সকালবেলা ভাবছিলাম যে আজকে হয়তো বা একদম ঠান্ডা ঠান্ডাই থাকবে। এখানে আসলে বনের ভিতর দিয়ে কিন্তু সূর্য একদম ভিতর পর্যন্ত আসে না, তারপরও এখন একটু গরম লাগছে। আর বেশ অনেকক্ষণ সময় হেঁটে ফেলেছি, আমার মনে হয় এই জন্য গরমটা বেশি লাগছে। পার্কের ভিতর দিয়ে হেঁটে হেঁটে, মানে এত সুন্দর একটা রেইন ফরেস্ট বাংলাদেশের, আর তার ভিতর দিয়ে হেঁটে হেঁটে এত ভিতরে যে উপজাতিরা থাকে, এটা আমার আসলে একবারে ধারণার বাইরে ছিল।
এখানে খাসিয়াপুঞ্জির কিছু দোকানও মনে হয় আছে, যারা টুরিস্ট আসে তারা যাতে হালকা পাতলা কোনো একটা নাস্তা করতে পারে। ফাইনালি আমরা কিন্তু খাসিয়াপল্লিতে চলে আসছি। তো এই জায়গাটা ওনারা কীভাবে থাকছে এখানে আসলে আপনারা দেখতে পাবেন। সবাই দিকে দাঁড়ায়। হ্যাঁ, আপু আপনাদের এখানে যে পানের চাষ তারপরে পানের যে প্রসেসিং করে এটা কোন দিকে? ও এখন সিজন না, সিজন বাট সময় হয় না। ও আচ্ছা। এই যে গাছগুলো, এই গাছগুলোর সাথে কিন্তু লতিয়ে আছে অনেক পান পাতা। খাসিয়াপল্লিতে মূলত পানের অনেক চাষ হয়, আর খাসিয়ারা যেহেতু হচ্ছে মাতৃপ্রধান পরিবার, এখানে মহিলারাই হচ্ছে এই পানের চাষ এবং প্রসেসিংটা করে থাকে। দেখেন খুব সুন্দর করে গাছের মধ্যে পানের লতাগুলো জড়িয়ে আছে। ঈদের ঠিক একদিন পর হঠাৎ করেই প্ল্যান করেছিলাম শ্রীমঙ্গল ঘুরতে আসার। যেহেতু পুরো ব্যাপারটাই ছিল একদম লাস্ট মোমেন্টের, তাই খুব বেশি রিসোর্ট খোঁজাখুঁজি করার সময় পাইনি। শেষ পর্যন্ত শ্রীমঙ্গল শহরে গ্রিন পার্ক রিসোর্টে 2 দিনের জন্য একটা রুম বুক করে চলে আসি। তবে আজকের প্ল্যান ছিল বাইক নিয়ে ঘুরবো আর শ্রীমঙ্গলের শেষ দিন থাকার জন্য নিজেদের পছন্দ মতো কোনো একটা রিসোর্ট বুক করব। কিন্তু এখন যেহেতু ভ্রমণের মৌসুম, বেশিরভাগ ভালো রিসোর্টই আগে থেকে বুকড। তারপরও পথে সুন্দর একটা রিসোর্ট চোখে পড়ায় একটু ঢু মেরে দেখলাম। জায়গাটা বেশ সুন্দর, চারপাশে সবুজে ঘেরা আর পরিবেশটাও খুবই শান্ত। কিন্তু এখানেও আসলে কোনো রুম খালি ছিল না, তাই আর সময় নষ্ট না করে আবারও রওনা দিলাম আমাদের পরের গন্তব্য মাধবপুর লেকের উদ্দেশ্যে। এখন আমরা নূরজাহান টি এস্টেটের ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশে যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান, সারি সারি সবুজ চা গাছ, যেন প্রকৃতির নিজের হাতে সাজানো এক বিশাল কার্পেট। 2টি পাতা 1টি কুড়ি, শ্রীমঙ্গল খ্যাত চায়ের রাজধানীতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি। আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নূরজাহান টি এস্টেটে, এবং এখানে হচ্ছে আমরা আসার পরে দেখলাম কিভাবে চা পাতা কালেক্ট করা হয়। একদমই একটা ফিল কিন্তু আপনি আসলে এই জায়গাটাতে পাবেন। এখানে হচ্ছে আমরা কিছু ছবি তুললাম, আর এখন হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে যাব। আমরা আর একটু সামনে যাব, দেখি সামনে আর কি আছে, আমরাও দেখবো, আপনাদেরকে দেখাবো। দূরের ছোট ছোট টিলা, আঁকাবাঁকা রাস্তা আর এই অফুরন্ত সবুজের মাঝে বাইক চালানোর অনুভূতি সত্যি অন্যরকম। শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়, আর নূরজাহান টি এস্টেট সেই সৌন্দর্যেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে আসলে বোঝা যায় কেন মানুষ বারবার এই অঞ্চলের প্রেমে পড়ে। শুধু কোনো নির্দিষ্ট স্পট নয়, বরং এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার পথগুলো এখানে সমান সুন্দর। তিন বাজে, হ্যাঁ, 3টা সকাল 7টা আর এখন 3টা। 7টা থেকে 3টা পর্যন্ত করেন? হুম, ও, বাসা কোথায় আপনার? পদ্মা। ও, তারপরে আপনাদের কি পার ডে হিসেবে হচ্ছে স্যালারি দেয়? না না, ওই না তো। মাসে না, সপ্তাহ দে, সপ্তাহে দেয়? এক সপ্তাহে কত টাকা দেয়? ওই তো 1200। সপ্তাহে 1200। কষ্ট অনেক পাতা তোলা। এখান থেকে বাসা অনেক দূরে? ঘুরে আসে। কিভাবে আসেন? হেঁটে হেঁটে আসেন? স্টেট থেকে একটু সামনে আগাতে আগাতেই হচ্ছে মাধবপুর লেক রোডে চলে আসছি। মাধবপুর লেক রোডের ঠিক পাশেই খুব সুন্দর একটা দৃশ্য দেখে আমরা কিন্তু আবার নেমে পড়েছি আরেক চা বাগানে, যেখানে কিন্তু একদম লাইভ আমরা দেখতে পাচ্ছি কিভাবে চায়ের পাতা তোলা হয়। একটু আগে এক খালার সাথে আমার কথা হলো, যিনি এখানে কর্মরত অবস্থায় ছিলেন। তো ওনাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে ওনারা হচ্ছে চা পাতা তোলে সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত, আর ওনাদের পারিশ্রমিকটা হয় হচ্ছে একদম সপ্তাহ মাফিক। কাজটা কিন্তু অনেক কষ্টের, মানে একদম রোদে, বেশ সকাল থেকেই তো রোদ থাকে, এই রোদের মধ্যে পাতা কালেক্ট করতে হয়। আমরা যতটা আসলে কমফোর্টেবলি চা পান করি, কাজটা কিন্তু আসলে ততটা সহজ নয়। তো
দেখে খুব ভালো লাগলো যে কিভাবে হচ্ছে চায়ের পাতাটা তোলা হয়, তবে পিছনের গল্পটা কিন্তু অনেক কঠিন। তো চলুন এই অসাধারণ সবুজ পথ পেরিয়ে আমরা এগিয়ে যাই আজকের পরের গন্তব্যে, মাধবপুর লেকের দিকে। আমরা কিন্তু অলরেডি মাধবপুর লেকের ভিতরে এন্ট্রি করে ফেলেছি। ভিতরে এন্ট্রি করতে বলতে আমরা টিকিট কেটে ফেলেছি। এখানে টিকিটে আমাদের বাইকের জন্য নিল 15 টাকা, ভাঙতি ছিল না বিধায় 20 টাকা দিতে হলো। আর এখানে কিন্তু এখন ঈদের ভ্যাকেশনে আসলে অনেক ক্রাউড, অনেক ট্যুরিস্ট আসছে, অনেক 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 গাড়ি কিন্তু ভিতরে। এখন আমরা এখানে দেখবো কিছু খাওয়া যায় কিনা, আর তারপরে হচ্ছে আমরা লেকের ভিতরে প্রবেশ করবো। আমরা মাধবপুর লেকে এসে বেশ কিছুক্ষণ বসে রেস্ট করলাম, কারণ সকাল থেকে অনেক ঘোরা হয়ে গেছে। প্রচণ্ড রোদ ছিল আজকে, মনে হচ্ছিল প্রচুর গরম। আর এখন মাধবপুর লেকে আসার কিছুক্ষণ পরেই দেখলাম যে একদম মেঘ, বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া। মাধবপুর লেকটা কিন্তু একটা কৃত্রিম লেক। এখানে পাহাড়ের যে চাষের জন্য হচ্ছে কৃত্রিমভাবে এটা করা হয়েছিল। এখানে অনেকগুলো পাহাড় আছে, আপনাদের মনে হয় যেটা আপনার জন্য কমফোর্টেবল হবে সেটাই উঠতে পারেন। আমি ছোটোখাটো একটা পাহাড় বেছে নিয়েছি, আমি এটাতে উঠছি শুধুমাত্র উপর থেকে লেকের সৌন্দর্যটা একটু উপভোগ করার জন্য। নিচ থেকে লেকের সৌন্দর্যটা একরকম, আর পাহাড় থেকে আসলে উপর থেকে ফুল ভিউটা দেখা যায়। আমার এই জন্যই আসলে উঠা, যদিও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপরে মনে হলো যে শেষ সময়টা কেন একটু না দেখে চলে যাব, এবং আপনাদেরকেও একটু দেখাবো, এজন্যই আসলাম। পাহাড়ের সৌন্দর্য আসলে একদমই অন্যরকম। এই যে এখান থেকে মোটামুটি খুব সুন্দর একটা ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে একটু দেখাই, কি সুন্দর। আস্তে আস্তে সামনে যায় না বেশি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার শ্রীমঙ্গল ভ্রমণের অভিজ্ঞতা, কিংবা শ্রীমঙ্গল যাওয়া নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। আমি চেষ্টা করব অবশ্যই উত্তর দেওয়ার। আর আমার ঘোরাঘুরি এমন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো অভিজ্ঞতা আর নতুন কোনো ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।